Hello everyone and welcome to our another episode for our transmission network session. আজকের এপিসোডে আমরা তিনটা স্পেসিফিক ট্রান্সপোর্ট ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব অপটিক্যাল ফাইবারের। এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স হলো অ্যাটেনুয়েশন, ডিসপারশন এবং নন লিনিয়ার ইফেক্ট। আজকের সেশনে আমরা লাস্টে একটা কিছু ডিফারেন্ট টাইপস অফ সিঙ্গেল মোড ফাইবার নিয়ে কথা বলবো। লেটস বিগান উইথ ট্রান্সপোর্ট ক্যারেক্টারিস্টিক্স অফ অপটিক্যাল ফাইবার। এখানে বেসিক্যালি আমরা যে জিনিসটাকে ফোকাস করতে চাই সেটা হলো যে আমাদের ট্রান্সমিশন নেটওয়ার্কের জন্য সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো, অপটিক্যাল ফাইবারের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো ট্রান্সমিশন নেটওয়ার্কের জন্য বাধা তৈরি করে, সেই স্পেসিফিক আইডিয়াগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, সেই আইডিয়ার মধ্যে বেসিক্যালি এখানে তিনটা জিনিস নিয়ে আলোচনা করবো। একটা হলো অ্যাটেনুয়েশন, ডিসপারশন, নন লিনিয়ার ইফেক্ট। ফার্স্টে আমরা আলোচনা করবো অ্যাটেনুয়েশন নিয়ে। আমাদের কাছে যদি একটা লং অপটিক্যাল ফাইবার থাকে, আমরা যদি একটা লেজার সার্টেন পাওয়ারে একটা এক সাইড থেকে অপটিক্যাল ফাইবারের দিকে ট্রান্সমিট করি, আমি ডেফিনেটলি আরেক সাইডে সেম পাওয়ারের লেজারটা রিসিভ করব না। তার মধ্যে কিছু গ্যাপ থাকবে, তার মানে লেজারের পাওয়ারটা ডিগ্রেড করবে অপটিক্যাল ফাইবার দিয়ে যখন ট্রান্সপোর্ট হচ্ছে সেই সময়। এই যে লেজারের পাওয়ার সিগন্যাল স্ট্রেংথটা রিডিউস হলো, এটাকে আমরা বলছি অ্যাটেনুয়েশন। ঠিক আছে, নর্মালি আমরা অপটিক্যাল ফাইবারের পাওয়ারকে ডেসিবেল হিসেবে প্রকাশ করি। ম্যানুফ্যাকচারাররা অ্যাটেনুয়েশনকে ডেসিবেল পার কিলোমিটার আকারে প্রকাশ করে থাকে। ফাইবারের অ্যাটেনুয়েশনটা তিনটা রিজনের জন্য হয়ে থাকে। একটা হলো অ্যাবজর্পশন, আরেকটা হলো স্ক্যাটারিং, আর থার্ডটা হলো বেন্ডিং লস। আমরা তিনটা জিনিস নিয়েই আলোচনা করব। ফার্স্টে হলো অ্যাবজর্পশন। সে ফর এক্সাম্পল, আপনি মনে করেন আপনার কাছে একটা পানির পাইপলাইন আছে এবং পানির পাইপলাইনটা পুরোপুরি পানি দ্বারা পূর্ণ আছে। এটা অনেক বড়, সে ফর এক্সাম্পল 3 থেকে 4 কিলোমিটারের মতো একটা পানির পাইপে পানি দ্বারা পূর্ণ আছে। আপনি এখন একটা সাইড থেকে টর্চ লাইট দিয়ে অথবা লেজার দিয়ে পানির ভিতর লাইটটাকে ডিরেক্ট করলেন। দেখা যাবে যে কিছু দূর পরে আপনি আর আলোটাকে দেখতে পাচ্ছেন না। কেন আপনি আলোটাকে দেখতে পাচ্ছেন না? কারণ হলো পানির যে হাইড্রোক্সাইড আয়নটা আছে, সেই হাইড্রোক্সাইড আয়নটা লেজারের যে এনার্জি আছে সেটা আস্তে আস্তে অ্যাবজর্ব করে নিচ্ছে। সেই অ্যাবজর্পশনের কারণেই বেসিক্যালি আপনার লাইটটা আমার যে পানির পাইপটা আছে সেই পাইপের অপোজিট এন্ড পর্যন্ত চলে যেতে পারে না। পানি এটাকে আস্তে আস্তে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, এটা হলো বেসিক আইডিয়া অ্যাবজর্পশন লসে। কিন্তু এখন আমরা যে আমাদের অপটিক্যাল ফাইবার কোরের কথা বলেছিলাম, সেখানে কি আছে? সেখানে আছে সিলিকন ডাইঅক্সাইড এবং আমরা কিছু ডোপেন্ট ইউজ করি জার্মেনিয়াম অক্সাইডের। সো এখানে তো হাইড্রোক্সাইড পার্টিকেল নাই। বেসিক্যালি যতই আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেসকে রিফাইন করি না কেন, বেসিক্যালি আমাদের কোর ম্যাটেরিয়ালের মধ্যে হাইড্রোক্সাইড আয়ন থেকেই যায়। এটাকে আমরা স্কিপ করার কোনো সুযোগ নেই। সেই কারণেই বেসিক্যালি আপনি যখন একটা লেজার ওই অপটিক্যাল ফাইবারের কোরের মধ্যে ট্রান্সমিট হয়, সেটা আসলে আস্তে আস্তে এনার্জি, তার যে লেজারের যে এনার্জিটা আছে সেটা আস্তে আস্তে কোর ম্যাটেরিয়াল অ্যাবজর্ব করে নেয়। এই ফেনোমেননটাই হলো অ্যাবজর্পশন লস। ওকে, সো বেসিক্যালি আপনি যদি অনেক বড় একটা অপটিক্যাল ফাইবারের ডিস্টেন্সের ফাইবার থাকে, আপনি এক পাশ থেকে লেজার যদি এর মধ্যে দেন, আপনি একটা সময় দেখবেন যে এই লেজারটা আর আপনি দেখতে পাচ্ছেন না, ভিজিবলি আর দেখা যাবে না। এটা আস্তে আস্তে কোর ম্যাটেরিয়ালটা অ্যাবজর্ব করে নেবে। এটাই হলো অ্যাবজর্পশন লস। আরেকটা লস হলো স্ক্যাটারিং, যার কারণে অ্যাটেনুয়েশন হয়ে থাকে। বেসিক্যালি এটাও কোর ম্যাটেরিয়ালের ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে। আমরা যদিও ম্যানুফ্যাকচারাররা চেষ্টা করে যে কোরের মধ্যে কোনো ধরনের এয়ার গ্যাপ অথবা কোনো ফরেন পার্টিকেল না থাকে, বাট আনফর্চুনেটলি যত ট্রাই করা হোক না কেন, কিছু না কিছু জায়গায় এয়ার গ্যাপ, এবং সেটা হয়তো ভেরি ক্ষুদ্র মাইক্রো অথবা মিলি মাইক্রোমিটারে থাকে, ক্ষুদ্র এয়ার ব্লক থেকে যায়। সো কোনো কারণে যদি ফাইবার আর লেজারটা যদি ওই এয়ার গ্যাপের মধ্যে ট্রাভেল করে, তাহলে যেটা হয় যে এই যে এয়ার গ্যাপে ট্রাভেল করার কারণে তার মধ্যে রিফ্রাক্টিভ ইন্ডেক্সের ডিফারেন্স থাকে। এই বিমটা কি হয়, ডিফারেন্ট ডিরেকশনে স্ক্যাটার হয়ে যায়। যেহেতু ডিফারেন্ট ডিরেকশনে স্ক্যাটার হয়ে যাচ্ছে, কোর আর ক্ল্যাডিং এর সারফেসে ডিফারেন্ট অ্যাঙ্গেলে হিট করে, এবং এটা ডেফিনেটলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কম থাকে, যার কারণে ক্ল্যাডিং এর মধ্যে কিছু লাইট এনার্জি ট্রান্সমিট করে ফেলে। আর যেহেতু এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের প্রিন্সিপাল ফলো করছে না, এটা আলটিমেটলি ফাইবার আদার এন্ডে আউটপুটে যে রিসিভ করা সম্ভব হয় না। এই ফেনোমেননটাকে আমরা বলছি স্ক্যাটারিং লস। বেসিক্যালি এই অ্যাবজর্পশন আর স্ক্যাটারিং লসটা আপনি যে কোম্পানির কাছ থেকে অপটিক্যাল ফাইবারটা কিনবেন, তারা আপনাকে একটা চার্ট দিয়ে দিবে কোন ওয়েভলেন্থের জন্য ফাইবার অ্যাবজর্পশন লস কত, কোন ওয়েভলেন্থের জন্য ফাইবারের স্ক্যাটারিং লস কত, এটা একটা চার্ট দিয়ে দিবে। লাকিলি আমরা এই অ্যাবজর্পশন আর স্ক্যাটারিং লসের আইডিয়া থেকে আমরা অপটিক্যাল ফাইবারের 3টা
লো লস উইন্ডো পাই। এই 3টা লো লস উইন্ডো হলো, একটা হলো 850 ন্যানোমিটারের দিকে, আমরা যদি একটু দেখাই, একটা হলো 850 ন্যানোমিটারে একটা লো লস উইন্ডো থাকে, একটা হলো 1310 ন্যানোমিটারে, আর এটা হলো 1550 ন্যানোমিটারে। ওকে, সো বেসিক্যালি এটা যদি আমরা যদি, যেহেতু আমাদের ডিডাব্লিউডিএমটা 1550 ন্যানোমিটার সি ব্যান্ড ইউজ করে থাকে, এখানে থিওরিটিক্যাল লস মানে 0.19 থেকে 0.35 ডিবি পার কিলোমিটার হয়। আমরা যখন ইঞ্জিনিয়ারিং এর কাজ করি, দ্যাট মিনস আমরা যখন ইনস্টলেশনের কাজ করি, আমরা চেষ্টা করি এটাকে 0.225 অথবা 0.3 নিচে রাখার জন্য, যাতে ভবিষ্যতে যদি ফাইবার কাটা যায় অথবা স্প্লাইসিং, নতুন করে স্প্লাইসিং করতে হয়, তাহলে আমাদের লসটা খুব বেশি বিয়ন্ড আওয়ার থ্রেশহোল্ডের থেকে বেশি না হয়। সো এইটা হলো আইডিয়া ট্রান্সমিশনের, ট্রান্সপোর্টের 3টা লো লস উইন্ডোর ব্যাপারে। এটা বেসিক্যালি আমরা আমাদের যে ম্যানুফ্যাকচারার আছে তাদের ডাটা শিটে অপটিক্যাল ফাইবারের জন্য দিয়ে দিবে, যে আপনার কোন ওয়েভলেন্থের জন্য তার ডেলিভার্ড যে ফাইবারটা আছে সেই ফাইবারের কত লস হয়ে থাকে। এটা হলো অ্যাবজর্পশন আর স্ক্যাটারিং এর জেনারেল আইডিয়া। আরেকটা লস হলো বেন্ডিং লস। আমরা এখন পর্যন্ত যে কটা জিনিস আলোচনা করেছি, বেসিক্যালি এটা ম্যানুফ্যাকচার দ্বারা কন্ট্রোলড। ম্যানুফ্যাকচারিং প্রসেসটা যদি সহজ হয় বা ম্যানুফ্যাকচারিং প্রসেসটা যদি রিফাইন হয়, 100% গ্যারান্টি হয়, তাহলে ফাইবার লসটা খুব বেশি থাকে না। যেহেতু আমরা হাইড্রোক্সাইড আয়নকে অ্যাভয়েড করতে পারি না, যেহেতু আমরা ফরেন পার্টিকেল অথবা এয়ার গ্যাপকে অলসো ম্যানুফ্যাকচারিং প্রসেসে অ্যাভয়েড করা যায় না, আমাদের অ্যাবজর্পশন লস, স্ক্যাটারিং লস থেকে যায়। আরেকটা জিনিস থেকে যায়, সেটা হলো যে বেন্ডিং লস। এটা বেসিক্যালি 2 ধরনের হয়, একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসের জন্য আর একটা ইনস্টলেশনের জন্য। আমরা যখন ফাইবারকে ইনস্টলেশন করি তখন কি হয়, তখন হয় যে আমাদেরকে প্রয়োজনে, ইনস্টলেশনের প্রয়োজনে ফাইবারকে বেন্ড করতে হয়। এখন এই বেন্ডটা যদি একটা সার্টেন লিমিটের মধ্যে, বেন্ডিং রেডিয়াসটা যদি সার্টেন লিমিটের মধ্যে না থাকে, তখনও কিন্তু ফাইবারের লস হয়ে থাকে। তার মানে বিমগুলো যখন জিগজ্যাগ আকারে ট্রান্সমিট হচ্ছিল ফাইবারের কোরের মধ্যে দিয়ে, কোনো কারণে যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কম হয়ে যায় ইনসিডেন্ট অ্যাঙ্গেল, তাহলে যেটা হয় যে কিছু পাওয়ার বা কিছু বিমের কিছু পাওয়ার কোডিংয়ে, ক্ল্যাডিংয়ে অথবা কোরের মধ্যে লস্ট হয়ে যায়। সেটাকে আমরা বলছি ম্যাক্রো বেন্ডিং। দ্যাট মিনস আমাদের যে ইনস্টলেশন প্রসেসের কারণে যে বেন্ডিংটা হচ্ছে, সেই বেন্ডিং এর কারণে ফাইবার পাওয়ারের যে লসটা হচ্ছে, সেটাকে আমরা বলছি ম্যাক্রো বেন্ডিং। আরেকটা যেটা হলো, সেটা হলো যে ম্যানুফ্যাকচারিং প্রসেস, যেহেতু আমরা ধরে নিচ্ছি কি যে আমাদের কোডটা কমপ্লিটলি ইউনিফর্ম, কিন্তু ইন রিয়েলিটি এই কোডটা কমপ্লিটলি ইউনিফর্ম করা যায় না। তার মধ্যে কিছুটা থেকে যায়, বেন্ড থেকে যায়, তার মানে ডিস্টরশন কিছু জায়গা থেকে যেতে পারে। এই ডিস্টরশনের কারণে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ডিফারেন্ট হয় এবং ডিরেকশন অফ লাইটস ডিফারেন্ট হয়ে যায়। সে কারণে কিছু এনার্জি, কোনো বিমের এনার্জি লস্ট হয়ে যায়। এটাকে আমরা বলছি মাইক্রোবেন্ডিং লস। মাইক্রোবেন্ডিং লসটা হলো ম্যানুফ্যাকচারিং প্রসেসের কারণে যদি কোর সারফেসটা, ক্ল্যাডিং এর সারফেসটা ইউনিফর্ম না হয়, তাহলে যে ডিস্টরশন থাকে, ওই ডিস্টরশনে যখন লেজার বিমগুলা হিট করে, তার সেটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফলো করতে না পারার কারণে কিছু অপটিক্যাল ফাইবার কিছু লস হয়, সেটাকে আমরা বলছি মাইক্রোবেন্ডিং লস। এ হলো 3 ধরনের লস। বেসিক্যালি অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং প্রসেসকে যদি আমি ডেভেলপ করি, কারেন্টলি ম্যানুফ্যাকচারিং প্রসেস এত 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 অ্যাকুরেট যে মানে ফাইবার অ্যাটেনুয়েশন খুবই লো। এটা অ্যারাউন্ড 1.15 হয়, 15 ডিবি পার কিলোমিটার হয়। অলদো আমাদের অ্যাকসেপ্টেড লিমিট হলো 0.25 ডিবি, কিন্তু 0.15, ইভেন 0.11 ডিবিও ফাইবার কোর ম্যানুফ্যাকচারাররা জেনারেট করতে পারে। যার কারণে বেসিক্যালি আমরা লং ডিস্টেন্স ট্রান্সমিশনের জন্য স্টিল ফাইবারকে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এ হলো 3 ধরনের অ্যাটেনুয়েশন সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব ডিসপারশন নিয়ে। বেসিক্যালি আমরা এখন পর্যন্ত যে লসগুলো নিয়ে কথা বলেছি, সেটা বেসিক্যালি আমরা যখন লাইটটা যখন অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে ট্রান্সমিট হচ্ছে বা প্রপাগেট করছে, তখন তার যে এনার্জি লসটা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করেছে। কিন্তু আমরা জানি কি, লাইট ক্যারি করছে আমাদের ইনফরমেশন। অপটিক্যাল ফাইবার বেসিক্যালি লাইটকে ক্যারি করে, আর লাইট ক্যারি করে আমাদের ইনফরমেশন। এখন ইনফরমেশন আমরা আমাদের মডুলেশন টেকনোলজি ইউজ করে আমাদের সিগন্যালকে আমরা পালস আকারে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে লাইটের মধ্যে প্রপাগেট করি। এই যে পালসগুলো যখন অপটিক্যাল ফাইবার দিয়ে যায়, অপটিক্যাল ফাইবারের অ্যাটেনুয়েশন ক্যারেক্টারিস্টিক্স এর কারণে আমাদের যে ইনপুট পালস ছিল সেটা আউটপুটে এসে স্প্রেড হয়ে যায়। এই ফেনোমেননটাকে আমরা বলছি ডিসপারশন।
বেসিক্যালি ডিসপারশনের কারণে নট অনলি পালসটা স্প্রেড হয়, অনেক ক্ষেত্রে আমরা যখন আমাদের পালস যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে লাইট ক্যারি করে প্রপাগেট করে অপটিক্যাল ফাইবারের মধ্যে, তার অনেক ফেজ থাকে। সেই ফেজগুলো অনেক ক্ষেত্রে হয় যে রিসিভারে যে কোনো ফেজ আগে চলে আসে, রিসিভ করে কোনো ফেজ পরে আসে, কিছু টাইম ডিলে হয়, অথবা ফেজগুলো সেপারেট হয়ে যায়। এই সেপারেশনটা ডিসপারশনের কারণে হয়ে থাকে। আমরা 3 ধরনের ডিসপারশন নিয়ে আলোচনা করব। একটা হলো ইন্টারমোডাল ডিসপারশন, বেসিক্যালি এটা মাল্টিমোড ফাইবারের জন্য অ্যাপ্লিকেবল। আরেকটা হলো ইন্ট্রামোডাল ডিসপারশন, এটাকে আমরা ক্রোমোটিক ডিসপারশন বলে থাকি। বেসিক্যালি যখন একটা ফাইবারের মধ্যে মাল্টিপল চ্যানেল অথবা মাল্টিপল লাইট ক্যারি হয় তখন ক্রোমোটিক ডিসপারশন হয়। আরেক ধরনের ডিসপারশন হলো পালস মোড ডিসপারশন। ওকে, সো আমরা এটা নিয়ে ডিসকাস করব। যেহেতু এখানে মোড জিনিসটা অ্যাপ্লিকেবল বেশি হয় ডিসপারশনটাকে বোঝার জন্য, আমরা মোড নিয়ে একটু রিক্যাপ করি আমাদের আলোচনাটা, আগের আলোচনা। আমরা বেসিক্যালি জানি যে যখন একটা লাইট একটা অপটিক্যাল ফাইবারের মধ্যে প্রপাগেট করে তখন সে প্রপাগেট করে অনেকগুলো সেট অফ বিম অথবা সেপারেট বিম অথবা রে আকারে। এই যে সেপারেট বিম আর রে, এগুলোকে আমরা বলছি মোডস। ওকে, সো আমরা যখন স্টেপ ইন্ডেক্স ফাইবার বা গ্রেডেড ইন্ডেক্স ফাইবার বলছি, এগুলো বেসিক্যালি মাল্টিমোড। তার মানে আপনার অপটিক্যাল ফাইবারের মধ্যে অনেকগুলো, যখন লাইটটা ক্যারি হচ্ছে অনেকগুলো বিম আকারে ট্রান্সমিট হচ্ছে। কিন্তু যখন আমরা সিঙ্গেল মোড ফাইবার ইউজ করি তখন বেসিক্যালি আমরা চেষ্টা করি এর মধ্যে শুধুমাত্র একটা লাইটকেই একটা মোডে ট্রান্সমিট করার জন্য, এবং এটা সেন্টার বরাবর, সিঙ্গেল মোড ফাইবারের সেন্টার বরাবর, কোরের সেন্টার বরাবর আমরা লাইটটাকে ডিরেক্ট করে দিই। ঠিক আছে, এখন তার মানে কি সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে একটা মোডই ট্রান্সমিট হচ্ছে। যে কারণে আমি এইটাকে রিকল করলাম, বেসিক্যালি আমরা যখন একটা লাইটকে মাল্টিমোড ফাইবার অথবা সিঙ্গেল মোড ফাইবার যেখানে দিচ্ছি না কেন, বেসিক্যালি ও চেষ্টা করে অনেকগুলো সেপারেট বিম ক্রিয়েট করতে। এখন আমরা জানি যে আমাদের ডিডব্লিউডিএম টেকনোলজিতে আমরা অনেকগুলো লাইটকে একটা ফাইবার মধ্যে দিয়ে ক্যারি করি। সো বেসিক্যালি সবগুলো লাইটের জন্যই কিন্তু আমার বিম সেপারেটলি জেনারেট হবে। এইটা বোঝানোর জন্য আমরা মোডটাকে এখানে নিয়ে আসলাম। অনেক ক্ষেত্রে আমরা অনেকের কাছে আমি যেটা শুনি সেটা হলো যে মাল্টিমোড ফাইবার হলো অনেকগুলো লাইটকে ক্যারি করে, সিঙ্গেল মোড ফাইবার একটা লাইটকে ক্যারি করে। বেসিক্যালি এটা সত্যি না। মাল্টিমোড ফাইবার যেহেতু লাইটকে অনেকগুলো মোড আকারে প্রপাগেট করে, সে কারণে এটাকে মাল্টিমোড বলে। সিঙ্গেল মোড ফাইবারের প্রিন্সিপাল হলো একটা মোড লাইটের মধ্যে থাকবে, এবং অনেকগুলো লাইটও সিঙ্গেল মোড ক্যারি করতে পারে। ঠিক আছে, সো নাও ফার্স্ট হলো ইন্টারমোডাল ডিসপারশন, যেটা আমরা বলেছি যে তার মানে কি আমাদের যে যখন লাইটটা প্রপাগেট করছে অনেকগুলো বিম আকারে প্রপাগেট করছে, সো আমাদের যে ইনপুট পালসটা আছে যখন লাইটের মধ্যে দিয়ে ক্যারি হচ্ছে, ফাইবারের মধ্যে দিয়ে ক্যারি হচ্ছে, তখন কি হচ্ছে সেপারেট বিম আকারে ক্যারি হচ্ছে। তার মানে কি আমাদের ইনপুট পালসটা সেপারেট হয়ে যাচ্ছে অনেকগুলো পালসে। ঠিক আছে, বিম যতগুলো থাকবে অনেকগুলো পালসে সে সেপারেট হয়ে যাবে। আউটপুটে যেটা হবে সে আবার রিজেনারেট হবে, কম্বাইন্ড হয়ে একটা আউটপুট পালস জেনারেট করবে, তাই না? এখন যেহেতু প্রতিটা বিমই অ্যাটেনুয়েশন হচ্ছে, স্ক্যাটার হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, স্ক্যাটার হচ্ছে, তাহলে কি হচ্ছে আমাদের যখন আমরা রিসিভারে পাবো প্রতিটা বিমের ক্ষেত্রে কিছু না কিছু পালস স্প্রেড হচ্ছে। তো এটা যখন কিউমুলেটিভ হবে পালস স্প্রেডিংটা অনেক বড় হবে, রাইট? সো এইটা হলো ইন্টারমোডাল ডিসপারশন এন্ড জেনারেল আইডিয়াস। যেহেতু বিম আকারে লাইট ক্যারি হচ্ছে, প্রপাগেট করতেছে ফাইবারের মধ্যে, সো আমাদের ইনপুট পালসটা স্প্রেড হয়ে যায় প্রতিটা বিমের স্প্রেড প্রপাগেশনের জন্য, অ্যাটেনুয়েশনের জন্য। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি ইন্টারমোডাল ডিসপারশন। বেসিক্যালি এটা ইন্টারমোডাল ডিসপারশন শুধুমাত্র একটা লাইটের জন্য হচ্ছে, সেই কারণে এটাকে ইন্টারমোডাল বলা হচ্ছে। কিন্তু যদি আমার ফাইবারের মধ্যে মাল্টিপল ওয়েভলেন্থের লাইট ট্রান্সমিট করার চেষ্টা করি, তাহলে কি হবে যে এই যে অ্যাটেনুয়েশন যেহেতু ডিফারেন্ট ওয়েভলেন্থে আমি ট্রান্সমিট করতেছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের প্রোফাইলের কারণে, এটা আসলে বেসিক্যালি ট্রান্সমিট হবে ডিফারেন্ট টাইমে। তার মধ্যে এই যে ওয়েভলেন্থের মধ্যে সেপারেশন চলে আসবে, অথবা ওয়েভলেন্থের মধ্যে বেসিক্যালি স্প্রেড হয়ে যাবে। সো একটা আরেকটা ওয়েভলেন্থের মধ্যে ওভারল্যাপ হয়ে যাবে। এটাকে আমরা বলতেছি ক্রোমোটিক ডিসপারশন। বেসিক্যালি ক্রোমোটিক ডিসপারশন মাল্টিপল চ্যানেলের ক্ষেত্রে হয়ে থাকে। সো এটা হলো জেনারেল আইডিয়া ক্রোমোটিক ডিসপারশনের মাল্টিমোডের জন্য। সো সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে আমি যখন মাল্টিপল লাইট ক্যারি করতেছি, বেসিক্যালি ক্রোমোটিক ডিসপারশন অনেক বেশি অ্যাপ্লিকেবল হয় ইন্টারমোডাল ডিসপারশনের থেকে। ঠিক আছে, কারণ ইন্টারমোডাল ডিসপারশনটা যেহেতু লাইট বিম আকারে অনেকগুলো মোড আকারে ট্রান্সমিট হচ্ছে, প্রতিটা মোডের স্প্রেডিং এর জন্য পালসটা স্প্রেড হচ্ছে, এই ফেনোমেননটা আসলে সিঙ্গেল মোড ফাইবারের জন্য অ্যাপ্লিকেবল না। ঠিক আছে,
লাস্ট এখন আমরা যদি চিন্তা করি যে এটার ইনফ্লুয়েন্সটা কি ক্রোমোটিক ডিসপারশনে, ইনফ্লুয়েন্সটা আমি বলেছি একটা হলো পাসটা স্প্রেড হচ্ছে, আর একটা হলো অনেক ক্ষেত্রে আমার পাস সেপারেট হয়ে যাচ্ছে, ফেজ সেপারেটেড হওয়ার কারণে আমার পাসগুলা ডিলে টাইমে আমার রিসিভারের কাছে রিসিভ হচ্ছে। এই যখন রিসিভারের কাছে রিসিভ হচ্ছে একটা পাস আরেকটা চ্যানেলের পাসের সাথে ওভারল্যাপ হয়ে যে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স হচ্ছে এবং প্রচুর বিট এরর হচ্ছে। এই বিট এরর কারণে আমি আমার সিগন্যালটাকে বেশি ট্রান্সমিশন ডিস্টেন্সে ট্রান্সমিট করতে পারছি না। সো দ্যাট মিনস আমার ট্রান্সমিশন ডিস্টেন্সও কিন্তু লিমিট হয়ে যাচ্ছে। এটা হলো জেনারেল ইনফ্লুয়েন্স ক্রোমোটিক ডিসপারশনে। এখানে আরেকটা ডিসপারশনের কথা বলা হয়েছে, সেটা হলো পোলারাইজেশন মোড ডিসপারশন। বেসিক্যালি আমরা আইডিয়ালি আমরা চিন্তা করি যে আমাদের কোর যে ম্যাটেরিয়ালটা আছে সেটা ইউনিফর্ম, দের ইজ নো ডিস্টরশন অ্যান্ড এনি টুইস্টিং। বাট ইন রিয়েলিটি ম্যানুফ্যাকচারিং প্রসেস এত রিফাইন হয়নি, এত অত্যাধুনিক হয়নি যে একদম ইউনিফর্মলি কোরটাকে জেনারেট করবে, কিছু ডিস্টরশন থেকেই যাচ্ছে। সো এই ডিস্টরশন থেকে যাওয়ার কারণে আমাদের যেহেতু আমাদের অপটিক্যাল লাইটটা ফাইবারের মধ্যে ক্যারি হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে। এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন ডিফারেন্ট পালসে ডিফারেন্ট এক্সিসে পালস আকারে ট্রান্সমিট হতে থাকে, এই পালসের মধ্যে বেসিক্যালি কিছু ডিলে টাইম চলে আসে এবং এই ডিলে টাইমের কারণেই আসলে টাইম ডিলে হচ্ছে পালস আমরা যখন এরর পাচ্ছি আমাদের আউটপুটে। এই ফেনোমেননটাকে আমরা বলছি পোলারাইজেশন মোড ডিসপারশন। তার মানে ডিফারেন্ট পোলারাইজেশন ডিফারেন্ট ফেজে আমরা আমাদের যে পালসটা আছে সেই পালসটা আমরা ডিফারেন্ট টাইমে রিসিভ করতেছি, সেই কারণে এটাকে বলছে পোলারাইজেশন মোড ডিসপারশন। নাও আমরা এখন জাস্ট তিনটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। বেসিক্যালি ডিসপারশন টলারেন্সটা হয় আমরা যখন অ্যাটেনুয়েশন বা স্ক্যাটারিং পড়তেছি, এটা আসলে প্রিন্সিপাল অফ অপটিক্যাল ফাইবার। কিন্তু যখন আমি ডিসপারশন বলতেছি, বেসিক্যালি এইটা জেনারেল ইয়াটা হলো যে আমার যে লেজার সোর্স আছে তার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করতেছে আমার ডিসপারশনটা কেমন হবে। সো তার মানে কি, আমি চাইলে আমার লেজার সোর্স অথবা লেজার রিসিভারের ডিসপারশন টলারেন্সটা যদি বেশি থাকে, সে আসলে ডিসপারশনকে অমিট করতে পারবে। সো এটার প্যারামিটারটার নাম হল ডিসপারশন টলারেন্স ফর লেজার সোর্স। এটাকে আমরা ডিএস দিয়ে প্রকাশ করি, এর ইউনিট হলো পিকোসেকেন্ড পার ন্যানোমিটার। এবং নর্মালি আপনাদের যে আমাদের যে ম্যানুফ্যাকচারার আছে অপটিক্যাল ফাইবার, তারা ডিসপারশন প্যারামিটার ফাইবার ওই স্পেসিফিক ফাইবারের ডিসপারশনটা বলে দিবে। সো সেটা আসলে ডি বলে, সেটার ইউনিট হলো পিকোসেকেন্ড পার কিলোমিটার পার ন্যানোমিটার। সো এই ডিসপারশন টলারেন্সকে যদি আমি ডিসপারশন প্যারামিটার দিয়ে ডিভাইড করি, তাহলে আমি জানতে পারবো ওই লেজার সোর্স দিয়ে আমি কত দূর পর্যন্ত আমার সিগন্যালটাকে ট্রান্সমিট করতে পারবো। সেই কারণে এই জিনিসটা দিলাম। বেসিক্যালি অনেক জায়গায় এই জেনারেল আইডিয়া হিসেবে এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, সে কারণে এই টপিকসটা রেখে দিলাম। নাও আমরা তো ডিসপারশন নিয়ে আলোচনা করলাম, কিভাবে হচ্ছে আমরা কিভাবে এটাকে অ্যাভয়েড করতে পারি, রাইট? সো বেসিক্যালি ইন্টারমোডাল ডিসপারশন কি হচ্ছে, আমার লাইটটা যখন অনেকগুলো মোড আকারে ট্রান্সমিট হচ্ছে, প্রপাগেট করছে অপটিক্যাল ফাইবারের মধ্যে, রিসিভিং এন্ডে যে ডিউ টু অনেকগুলো মোড প্রতিটা মোডই পাস স্প্রেড করছে, আমার পাস স্প্রেডিংটা অনেক হাই হচ্ছে। সো আমি যদি কোনোভাবে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার ইউজ করি, তাহলে আমি এটাকে অমিট করতে পারবো। গ্রেডেড ইন্ডেক্স ফাইবারে কি হচ্ছে যে বিমগুলা কম ডিস্টেন্সে ট্রাভেল করে আউটপুটে আসতেছে, সেগুলো হায়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল দিয়ে প্রপাগেট করতেছে। আর যে বিমগুলা লঙ্গার ডিস্টেন্স ট্রাভেল করতেছে, সেগুলো লোয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল দিয়ে ট্রাভেল করতেছে। সে কারণে হয় কি, রিসিভিং এন্ডে যে সবগুলো পাসকে আমি সিমিলার প্যাটার্নে পেয়ে যাই। এটা একটা ওয়ে। যদি আমি গ্রেডেড ইন্ডেক্স ফাইবার ইউজ করি, তাহলে আমি ইন্টারমোডাল ডিসপারশনটাকে করতে পারবো। হাউ অ্যাবাউট নাও আমি যদি সিঙ্গেল মোড ফাইবার ইউজ করি, তার মানে আমার মোডের কনসেপ্টই নাই। সো বেসিক্যালি ইন্টারমোডাল ডিসপারশনও থাকবে না। সিঙ্গেল মোড ফাইবার ইউজ করলে আমি এটাকে অ্যাভয়েড করতে, ইন্টারমোডাল ডিসপারশনটাকে অ্যাভয়েড করতে পারবো। বাট হাউ অ্যাবাউট ক্রোমোটিক অ্যান্ড পোলারাইজেশন মোড ডিসপারশন? সো স্টিল ফাইবারের মধ্যে এই ডিসপারশনটা রয়ে গেল। লাকিলি যেটা হলো যে আমাদের যে ফাইবারের ডিসপারশন হচ্ছে, কোএফিশিয়েন্ট পাচ্ছি আমরা, আমাদের কাছে এমনও ফাইবার আছে যেটা কাউন্টার করতে পারে। সেই ফাইবারটাকে আমরা বলছি ডিসপারশন কম্পেনসেটিং ফাইবার। আমরা যদি আমাদের সিস্টেমে ডিসপারশন কম্পেনসেটিং ফাইবার ইউজ করি, তাহলে বেসিক্যালি আমরা আমাদের যে পজিটিভ ডিসপারশনটা হচ্ছে, সেটা আমরা নেগেটিভ করে ডিসপারশনটাকে জিরো করে ফেলতে পারবো। এটাকে যদি আমি এক্সাম্পল আকারে চিন্তা করি, তাহলে ফর এক্সাম্পল আমার একটা সাইট এ থেকে সাইট বি তে 60 কিলোমিটার ফাইবার আছে, স্ট্যান্ডার্ড ফাইবার আছে, যার ডিসপারশন প্যারামিটার আছে, সিমিলার টাইপ পজিটিভ ডিসপারশন প্যারামিটার আছে। আমি যদি ডিসপারশন কম্পেনসেটিং ফাইবার 60 কিলোমিটার ইউজ করি, তাহলে এটা নেগেটিভ কাউন্টার দিবে ওই ডিসপারশনটার জন্য।
এইভাবে আমরা ডিসপারশনটাকে অ্যাভয়েড করতে পারি। মনে রাখতে হবে এখানে মনে রাখতে হবে যে আমরা আসলে যদিও এই জিনিসটা পড়াশোনা করিনি, কোহেরেন্ট সিস্টেম এন্ড নন কোহেরেন্ট সিস্টেম বেসিক্যালি মডুলেশন টেকনোলজি অনুসারে আমরা যেহেতু 10G তে নন রিটার্ন জিরো অন অফ কিং মডুলেশন টেকনোলজিগুলো ইউজ করি, সে কারণে এটাকে নন কোহেরেন্ট সিস্টেম বলে। লেজার সোর্স এবং লেজার রিসিভার বেসিক্যালি কাউন্টার করতে পারে না ডিজিটাল প্রসেসিং সিগন্যালের মাধ্যমে, নিজেরা ডিসপারশনটাকে অ্যাভয়েড করতে পারে না, সে কারণে এটাকে নন কোহেরেন্ট সিস্টেম বলে। কিন্তু যদি আমরা পিওর কোহেরেন্ট সিস্টেম ইউজ করি 100G 400G অথবা 200G সিস্টেমের যেখানে কিউ কম অথবা হায়ার মডুলেশন টেকনোলজিগুলোকে ইউজ করে, এই ধরনের মডুলেশন টেকনোলজির যেই লেজার সোর্স এবং যেই লেজার রিসিভার ইউজ করে তারা নিজেরাই ডিসপারশনকে ডিজিটাল প্রসেসিং সিগন্যালের মাধ্যমে রিডিউস করে দিতে পারে। সেক্ষেত্রে আমার ডিসপারশন কম্পেনসেটিং ফাইবার ইউজ করা লাগে না, বাট সিঙ্গেল মোড ফাইবার আমাকে ইউজ করতে হবে। সো কোহেরেন্ট সিস্টেমও আমার ডিসপারশনকে অ্যাভয়েড করার জন্য অনেক জরুরি। এটা হলো হাউ টু অ্যাভয়েড ডিসপারশন। নাও আমরা অ্যাটেনুয়েশন শিখলাম, অ্যাটেনুয়েশন ফাইবার লস। আমরা এটাকে খুব বেশি, যদি আমি ম্যানুফ্যাকচারিং প্রসেসকে খুবই এনহ্যান্স করি তাহলে আমি কিছুটা কমাতে পারি। আরেকটা হলো ডিসপারশন, আমরা যদি কোহেরেন্ট সিস্টেম ইউজ করি তাহলে ডিসপারশনকে মোটামুটিভাবে অ্যাভয়েড করা সম্ভব হয়। কিন্তু সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে একটা কিছু ইফেক্ট আছে, যেই ইফেক্টগুলো আমরা কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না, সেগুলোকে আমরা বলছি নন লিনিয়ার ইফেক্ট। বেসিক্যালি আমরা এখন পর্যন্ত যে আলোচনা করেছি, লাইট প্রপাগেট করতেছে অপটিক্যাল ফাইবারের মধ্যে, অ্যাটেনুয়েশন নিয়ে আলোচনা করেছি, আমরা ডিসপারশন, পালস স্প্রেডিং, পালস সেপারেশন নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমরা কখনোই পাওয়ার নিয়ে আলোচনা করিনি, লেজারের পাওয়ার নিয়ে আলোচনা করিনি। আমাদের ডিডাব্লিউডিএম এর সিস্টেমে কি হচ্ছে, একটা সিঙ্গেল মোড ফাইবারে যেটার খুবই ন্যারো কোর ডাইমেনশন, সেই কোর ডাইমেনশনে অনেকগুলো লাইটকে হাই পাওয়ারে ট্রান্সমিট করি। আবার আমি অপটিক্যাল ফাইবার ইউজ করি যেগুলো রিজেনারেট করে পাওয়ারকে। সো এই যে হাই পাওয়ার অনেকগুলো লাইট একটা সিঙ্গেল মোড ফাইবারে ট্রান্সমিট হচ্ছে, এর জন্য কিছু পাওয়ার যখন প্রপাগেটিং করছে লাইট ইন্টেন্সিটি রিডিউস হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি নন লিনিয়ার ইফেক্ট। ওকে, এখানে বেসিক্যালি তিন ধরনের নন লিনিয়ার প্রিন্সিপালি তিন ধরনের নন লিনিয়ার ইফেক্ট আছে। একটা হলো ফোর ওয়েভ মিক্সিং, ফেজ মডুলেশনের কারণে, ফেজ মডুলেশন আমার সিঙ্গেল ল্যাম্বডার জন্য, ফেজ মডুলেশন আমার মাল্টিপল ল্যাম্বডার জন্য, এগুলোকে আমরা বলছি সেলফ ফেজ মডুলেশন, ক্রস ফেজ মডুলেশন। আরেকটা হলো স্ক্যাটারিং বেসিক্যালি ফরওয়ার্ড স্ক্যাটারিং আমরা বলতেছি রামান স্ক্যাটারিং, আর ব্যাকওয়ার্ড স্ক্যাটারিং এর জন্য আমরা বলছি স্টিমুলেটেড ব্রিউলিন স্ক্যাটারিং। এই পাঁচ ধরনের বেসিক্যালি তিনটা প্রিন্সিপালে পাঁচ ধরনের নন লিনিয়ার ইফেক্ট আমাদের ফাইবার সিঙ্গেল মোড ফাইবারে হয়ে থাকে, যেগুলো আসলে আমরা অ্যাভয়েড করতে পারি না। এই কারণে বেসিক্যালি অ্যাভয়েড করা যায় যদি আমি কিছু ইনস্টলেশনের সময় বা কমিশনিং এর ডিডাব্লিউএম কমিশনিং এর সময় আমি যত হায়ার পাওয়ার দিব বেসিক্যালি এটা তত বেশি নন লিনিয়ার ইফেক্ট তত হবে। সো আমার পাওয়ারটা মোটামুটি লিমিট করে দেওয়ার চেষ্টা করি, আমার সিঙ্গেল ল্যাম্বডা পাওয়ারটাকে মোটামুটি রিজনেবল রাখার চেষ্টা করি। বেসিক্যালি কোহেরেন্ট সিস্টেম ট্রাই টু অ্যাভয়েড দিস নন লিনিয়ার ইফেক্ট ড্রাস্টিক্যালি, বাট স্টিল উই ডোন্ট হ্যাভ টু মাচ চয়েস টু অ্যাভয়েড দোজ থিংস। ওকে, এবং বেসিক্যালি এগুলো খুবই কমপ্লেক্স থিওরি, নন লিনিয়ার ইফেক্ট, এগুলো আমার বিয়ন্ড মাই ক্যাপাসিটি ইভেন, আমাদের এটা সম্পূর্ণরূপে জানাও খুব বেশি প্রয়োজন নয়। আমি জাস্ট কিছু জেনারেল আইডিয়া দিব, যার মাধ্যমে আপনি জেনারেলি বুঝতে পারবেন যে নন লিনিয়ার ইফেক্টটা কেন হচ্ছে, এর ইম্প্যাক্টটা কি, আমি কি করলে এটাকে একটু হলে অ্যাভয়েড করা সম্ভব। ওকে, সো ফার্স্টে আসে ফোর ওয়েভ মিক্সিং। বেসিক্যালি আমি বলেছিলাম যে লাইট বেসিক্যালি অপটিক্যাল ফাইবারের মধ্যে প্রপাগেট করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে। সো এখন যদি লাইটের আমার অপটিক্যাল ফাইবার একটা স্মল স্পেসে যদি তিনটা ইলেকট্রোম্যাগনেটিক লাইট থাকে, দেখা গেছে যে আরেকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্রিয়েট হয়। সো সেই কারণে হয় কি যে আপনি এই তিনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে ফোর যেটা ক্রিয়েট হচ্ছে সেটার সাথে এনার্জি ট্রান্সফার করে। এই প্রিন্সিপালটাকে আমরা বলছি ফোর ওয়েভ মিক্সিং। দ্যাট মিনস আপনার যদি তিনটা লাইট থাকে কোনো সিগন্যালের মধ্যে, কোনো অপটিক্যাল ফাইবারের মধ্যে, তো সেইটা হয় কি যে যখন আপনি অপটিক্যাল ফাইবার দিয়ে ট্রান্সমিট করেন, একটা ফোর্থ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ করে যেটা এনার্জি কনজিউম করে আপনার তিনটা বেসিক ইলেকট্রোম্যাগনেটিক ফাইবার থেকে। এই কারণে যেটা হয় যে আপনার অটোনেশনটা অনেক বেশি হয়, অটোনেশন বেড়ে যায় মাল্টিপ্লেক্সিং চ্যানেলের ক্ষেত্রে, এবং চ্যানেল দুইটার মধ্যে ক্রসটক হয়। দ্যাট মিনস চ্যানেলের মধ্যে ওভারল্যাপিং হয়, তারা ক্রসটক করে। ওকে, এর হলো ফোর ওয়েভ মিক্সিং এর জেনারেল আইডিয়া। নাও সেলফ ফেজ মডুলেশন, বেসিক্যালি এটা একটা ইফেক্ট। আমরা যেহেতু আমাদের অপটিক্যাল ফাইবারটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকে, সো যখন হাই পাওয়ারের চ্যানেল আপনি যখন হাই পাওয়ার একটা লাইট আপনি যখন এটা ট্রান্সমিট হয়, বেসিক্যালি এর ইনসাইড ফেজ শিফট হয়।
নন লিনিয়ার ইফেক্টের কারণে ফেজ শিফট হয়। যখন ফেজ শিফট হয়, যেই ফেজটা নতুন করে জেনারেট হচ্ছে সেটা আসলে বেসিক্যালি আমার যে চ্যানেলের যে ফেজ সেটাকে মডুলেট করার চেষ্টা করে। এই মডুলেশনের কারণে আমাদের পালসটা যেটা আমরা যে চ্যানেল স্প্রেডিং স্পেকট্রাম পড়েছিলাম, এই স্পেকট্রামটা ব্রডেনিং হয়ে যায়। সো আমরা 50 গিগাহার্টজ স্পেসিং ইউজ করেছিলাম, হয়তো এটা 55 পর্যন্ত ব্রড করে ফেলছে। যখন 55 হয় তখন কি হয় যে তার পরবর্তী যে চ্যানেলটা ছিল সেটাকে হিট করে, রাইট? সো সেটা সে একটা ইন্টারফারেন্স তৈরি করার চেষ্টা করে। ওকে, এই সেলফ ফেজ মডুলেশনটা বেসিক্যালি সিঙ্গেল চ্যানেলের জন্য হয়। সো ইন জেনারেল লাইন ইন্টেন্সিটি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কারণে আমার যে অপটিক্যাল সিগন্যাল নিজেদের মধ্যে ফেজ মডুলেশন হচ্ছে, এর কারণে এই সেলফ ফেজ মডুলেশন হয়। এটা সিঙ্গেল চ্যানেলের জন্য আমার স্পেকট্রাম ব্যান্ডউইথ যেটা থাকে সেটা ওয়াইডেনিং হয়ে যায়। ওকে, এটা হলো সেলফ ফেজ মডুলেশন। ক্রস ফেজ মডুলেশন বেসিক্যালি সিমিলার থিংস উইথ সেলফ ফেজ মডুলেশন, কিন্তু এটা মাল্টিপল চ্যানেলের মধ্যে হয়। ওইটা সিঙ্গেল চ্যানেলের মধ্যে নিউ ফেজের সাথে মডুলেট করতেছে, এটা একটা চ্যানেলের ফেজকে আরেকটা চ্যানেলের দ্বারা মডুলেটেড হচ্ছে। ওকে, এইটারও ইম্প্যাক্ট সিমিলার লাইক সেলফ ফেজ মডুলেশনের মাল্টি চ্যানেল সিস্টেম, এটা খুবই বেশি হার্মফুল। এর মধ্যে কস্ট্রক হয়, সিগন্যাল ডিস্টরশন হয়। ওকে, এইটাকে আমরা অ্যাভয়েড করতে পারি যদি আমরা চেষ্টা করব যে আমাদের যে চ্যানেল যে স্পেস আছে, যেহেতু এটা ব্রডেনিং চ্যানেল স্পেসটাকে মোটামুটি একটা গার্ড ব্যান্ড দিয়ে সেপারেট করে রাখবো। আর এটা হলো যে আমার যে সিগন্যাল পাওয়ারটা আছে এটাকে যদি আমি রিডিউস করি, ক্রস ফেজ মডুলেশনটাকে রিডিউস করা সম্ভব। আমরা যখন ডিডব্লিউডিএম এর পরবর্তী আলোচনায় দেখব যে আমরা ফ্ল্যাটনেস নিয়ে কথা বলছি, আসলে বেসিক্যালি এই ক্রস ফেজ মডুলেশন আমাদের চ্যানেলের ফ্ল্যাটনেসের সাথে রিলেটেড। যদি আমরা ফ্ল্যাট রাখতে পারি তাহলে ইন্টেন্সিটি, পাওয়ার ইন্টেন্সিটি একটা আরেকটাকে মডুলেট করার চেষ্টা করবে না। ওকে, নাও লাস্ট হলো যে আমাদের স্ক্যাটারিং এর কারণে বেসিক্যালি আমরা স্ক্যাটারিং পড়েছিলাম, যদি আমাদের কোরের মধ্যে কোনো এয়ার ব্লক বা কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে হয় কি যে আমাদের লাইটটা স্ক্যাটার হয়ে যায় ডিফারেন্ট ডিরেকশনে। যেহেতু স্ক্যাটার হচ্ছে, আসলে বেসিক্যালি স্ক্যাটার হচ্ছে কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয় না, রাইট? তো এখন যখন লাইট হাই পাওয়ারের লাইট, একটা ওয়েভলেন্থের লাইট যেটা করে কি যে আরেকটা যে লো পাওয়ার অথবা হাই ওয়েভলেন্থের লাইট আছে সেটার মধ্যে এনার্জি ট্রান্সফার হয়। এই ধরনের আইডিয়ার ক্ষেত্রে আমরা এটাকে বলছি স্টিমুলেটেড রামার স্ক্যাটারিং। এটা বেসিক্যালি ফরওয়ার্ড লুকিং, তার মানে ডিরেকশন অফ লাইটের মধ্যে এটা হয় আর কি। ওকে, সো দ্যাট মিনস আমার যখন স্ক্যাটার হচ্ছে, আমার আমার কি হচ্ছে, স্ক্যাটার হতে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমার পাওয়ারটা ডিগ্রেড করতেছে। সো লাইটের মধ্যে কি হচ্ছে, অনেকগুলো লাইটের মধ্যে পাওয়ারের ইনব্যালেন্স হয়, রাইট? এই যে ইনব্যালেন্স হয়, এই ইনব্যালেন্সের হওয়ার কারণে কি হয়, একটা চ্যানেলের পাওয়ার আরেকটা চ্যানেলে ট্রান্সমিট হওয়ার সুযোগ থাকে। এই কারণে ইন্টার চ্যানেল ক্রসটক হয়, এই স্ক্যাটারিং স্টিমুলেটেড রামার স্ক্যাটারিং নন লিনিয়ার ইফেক্টের কারণে। ঠিক আছে? সো আমাদের সিমিলার থিংস আমি ক্রস টকে বলেছিলাম যে এটা বেসিক্যালি আমরা অ্যাভয়েড করতে পারি যদি আমাদের প্রতিটা চ্যানেলের পাওয়ারকে আমি মোটামুটি ব্যালেন্স রাখতে পারি, ব্যালেন্স রেখে দিতে পারি। আর অবশ্যই যদি আমি পাওয়ারটাকে কম রাখতে পারি, তাহলে হয় কি যে যেহেতু কম আছে তাহলে নন লিনিয়ার ইফেক্ট, এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কারণে হাই পাওয়ারের অপটিক্যাল ফাইবার যখন ক্যারি হচ্ছে, প্রপাগেট হচ্ছে, নন লিনিয়ার ইফেক্টটাই কম হয়। ঠিক আছে? এটাও সিমিলার যে এটাও কিন্তু চ্যানেলের যে চ্যানেল যে স্প্রেড আছে সেটাকে অনেক বেশি ব্রড করে। এটা ব্রড অলমোস্ট 13 টেরাহার্জ। এটা বেসিক্যালি অনেক, কারণ আমরা যখন নর্মালি যেটা হয় যে আমাদের ব্রডেনিং ক্যাপাসিটি 0 টেরাহার্জ অথবা 0.5 টেরাহার্জ থাকলে ভালো হয়। এটা 13 টেরাহার্জ 13 টেরাহার্জ হলে যেটা হয় যে চ্যানেলের যে ক্রস টক, তার মানে পরবর্তী চ্যানেলটা তার সাথে ওভারল্যাপ হয়ে যায়। ওকে, এটা হলো স্টিমুলেটেড রামান স্ক্যাটারিং। নাও স্টিমুলেটেড ব্রিউলিন স্ক্যাটারিং বেসিক্যালি আমি যদি খুব সহজভাবে চিন্তা করি, আমি জানি না আপনারা যখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন ইউটিউবে দেখি একটা বোম যখন বাস্ট হয় বেসিক্যালি আমরা সাউন্ডটা শুনি অনেক পরে। আগে আমাদের ওয়েভ দেখা যায় যে একটা ঢেউ আকার একটা ওয়েভ আমাদের কানের কাছে চলে যায়, রাইট? এখন তার মানে কি যে একটা এনার্জি যখন কোনো মিডিয়াম দিয়ে ট্রান্সমিট হচ্ছে তখন সে কি করতেছে, আসলে ওই মিডিয়ামে ভাইব্রেট জেনারেট করতেছে, রাইট? এই যে ভাইব্রেট জেনারেট করতেছে তার মানে কি যে আমার লাইটটা যখন স্ক্যাটার হচ্ছে কিছু কিছু ভাইব্রেশন কি হচ্ছে, ব্যাকওয়ার্ড ট্রান্সমিট করতেছে, রাইট? তার মানে এটা আমার লাইটের যে ডিরেকশনটা আছে সেই ডিরেকশন থেকে ব্যাকওয়ার্ডে আমার কিছু পাওয়ার ট্রান্সমিট হওয়া শুরু করে ব্যাকওয়ার্ড ডিরেকশনে। এই কারণে এটাকে আসলে বলছে এটাও স্ক্যাটারিং, কিন্তু যেহেতু এটা
অ্যাকুস্টিক ভাইব্রেশনের প্রিন্সিপালের সাথে ফলো করে, সে কারণে এটাকে বলা হচ্ছে ব্যাক স্ক্যাটার লাইট অ্যান্ড ন্যারো ব্যান্ড সিগন্যাল লস। তার মানে আমার যে স্ক্যাটার লাইটটা ব্যাকে আসতেছে সেটাকে আমরা বলছি, সেই কারণে এটাকে আমি ডিফারেন্সিয়েট করছি স্টিমুলেটেড ব্রিওলিন স্ক্যাটারিং হিসেবে। এখানেও সেম বেসিক্যালি আপনি আমাদের যে সিগন্যাল ন্যারোব্যান্ড যে সিগন্যাল আছে সেটাও একটু ব্রডেনিং হচ্ছে, ব্যাক স্ক্যাটার ইফেক্ট হচ্ছে লাইট কিছু পাওয়ার অ্যাবজর্ব করে নিচ্ছে, লস হচ্ছে আমাদের সিগন্যাল পাওয়ারে, আমরা খুব বেশি ট্রান্সমিট পাওয়ার পাচ্ছি না। এটা ওয়ান কাইন্ড অফ নন লিনিয়ার ইফেক্টস, আমরা খুব বেশি অ্যাভয়েড করতে পারি না আমাদের ডিডব্লিউডিএম সিস্টেমের জন্য। এটা হলো 5 ধরনের নন লিনিয়ার ইফেক্ট। এটার খুব বেশি ডিটেল আপনাদের জানার খুব প্রয়োজন নাই, কিন্তু জেনে রাখেন যে আমার ইন প্রিন্সিপাল আমি চেষ্টা করব যে আমার চ্যানেলগুলোকে আমি যখন কমিশনিং করবো আমার ডিডব্লিউডিএম কে, আমার চ্যানেলগুলোকে একটা সিমিলার পাওয়ারে রাখার জন্য এবং ডেফিনেটলি আমি চেষ্টা করব যে আমার পাওয়ারটা যেন একটা রিজনেবল অথবা আমার যে ভেন্ডর ডিফাইন্ড অথবা ম্যানুফ্যাকচারার ডিফাইন্ড যে স্যাচুরেটেড পাওয়ার আছে এর মধ্যে রাখার জন্য। সো এটা হলো নন লিনিয়ার ইফেক্ট শেষ। আমরা জাস্ট একটু সিম্পল আইডিয়া দিব, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সিঙ্গেল মোড ফাইবার, সেটা নিয়ে এটা একটু জানা দরকার। সো বেসিক্যালি আইটিইউটি কিছু স্ট্যান্ডার্ড নাম্বারিং করে ম্যানুফ্যাকচারারদের জন্য সহজ করে দিছে অপটিক্যাল ফাইবার ম্যানুফ্যাকচার করার জন্য। তারা বেসিক্যালি অনেক ধরনের স্ট্যান্ডার্ড ডিফারেন্ট টাইপ অফ ফাইবারের একটা অনেকগুলো স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছে। সো ডিফারেন্ট ইউজিং এর পারপাসের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট স্ট্যান্ডার্ড ফলো করি। আমি জাস্ট এখানে দিয়েছি, এটা আপনার মেমোরাইজ করার কোনো দরকার নেই। কিছু ফাইবার টাইপের ক্ষেত্রে জিরো ডিসপারশন জিরো হয়, কিছু ফাইবারের ক্ষেত্রে ডিসপারশনটা শিফটেড হয় অ্যানাদার ওয়েভলেন্থের ক্ষেত্রে, কিছু ফাইবারের ক্ষেত্রে 1550 ন্যানোমিটারের জিরো ডিসপারশন থাকে, কিছু ফাইবারে 1310 থাকে। আমরা বেসিক্যালি ইনিশিয়ালি ডিডব্লিউডিএম এ আমরা G.653 ইউজ করতাম, কিন্তু যেহেতু এটা 4 ওয়েভ মিক্সিং ক্রস ফেজ শিফটিং এর জন্য বেশি ভালনারেবল থাকে নন লিনিয়ার এফেক্টে, আমরা এখন এটা বেসিক্যালি 0.655 ইউজ করি, G.655 ইউজ করি। এটা ডিডব্লিউডি এর জন্য বেশি ইউজ করে কারণ এটা লঙ্গার ডিস্টেন্স ট্রান্সমিশনের জন্য ভালো কাজ করে। ঠিক আছে, এছাড়াও G.654 যেটা সাবমেরিন কেবলের জন্য ইউজ হয়, আমরা FTTH আর আদার নেটওয়ার্কের ক্ষেত্রে G.657 ইউজ করে থাকি। এটা হলো জেনারেল টাইপ আইটিইউটি ডিফাইন কিছু কমন টাইপ সিঙ্গেল মোড ফাইবারের। সো এইটা হলো আমাদের অপটিক্যাল ফাইবারের শেষ টপিকস। আমরা 2টা এপিসোডের মধ্যে আমাদের অপটিক্যাল ফাইবার জেনারেল আইডিয়াগুলো আলোচনা করেছি। আজকের এপিসোডে আমরা মেইনলি ফোকাস করেছি অ্যাটেনুয়েশন, ডিসপারশন এবং নন লিনিয়ার ইফেক্টের ক্ষেত্রে। অ্যাটেনুয়েশনটা পিওরলি বেসিক্যালি আমাদের কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং এবং ইনস্টলেশনের সাথে ডিপেন্ডেন্সি আছে। ডিসপারশনটা আমাদের যে লেজার সোর্স যেভাবে লেজারটাকে জেনারেট করছে, যেতটুকু ডিসপারশন টলারেন্স তার মধ্যে থাকে রিসিভারে, সেই অনুসারে আমাদের ট্রান্সমিশন ডিস্টেন্স পালসকে সিগন্যালের মধ্যে এরর তৈরি করে। এটা ডিসপারশনের জন্য নন লিনিয়ার ইফেক্ট আমরা খুব বেশি অ্যাভয়েড করতে পারি না, বাট স্টিল আমরা যদি কোহেরেন্ট সিস্টেম এবং আমাদের কমিশনিং এর সময় যদি আমরা আমাদের সিগন্যালগুলোকে অপটিক্যাল ফাইবারগুলোকে যদি আমি সিমিলার টাইপে পাওয়ার ব্যালেন্স রাখতে পারি, সেক্ষেত্রে আমরা কিছু নন লিনিয়ার ইফেক্টকে অ্যাভয়েড করা সম্ভব হয়। That's all for today's episode. Thanks for watching. আমরা আমাদের নেক্সট এপিসোডে আশা করছি যে এই যে আমরা লেজার সোর্সের কথা বলেছি, লেজার রিসিভারের কথা বলেছি, এটা নিয়ে ডিটেল আলোচনা করব, যেটা ডিডব্লিউডিএম এ অপটিক্যাল ট্রিবিউটারি ইউনিট বলে। পাশাপাশি ভবিষ্যতেও আমরা আরো টেকনোলজি নিয়ে আলোচনা করব, সেটা এখন আর না বললাম। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন আওয়ার নেক্সট ক্লাস।